নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেয়াল লিখন শুরু দুবরাজপুরে। প্রার্থীর বিরুদ্ধে রাস্তায় লিফলেট পড়ে থাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ সিউড়িতে। বিজেপির বুথ অভিযান কর্মসূচি রাজনগর ব্লকের টাঁকিপাড়ায়। বোলপুর শহরে হোটেলে চুরি। রক্ষা কালী মায়ের বাৎসরিক পূজা দুবরাজপুরের বগরুল গ্রামে। এবার সংবাদ বিস্তারিত। 2026 সালের দুবরাজপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেশচন্দ্র বাউরির নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে রীতিমতো জাঁকজমকভাবে দেয়াল লেখন শুরু করল তৃণমূল কংগ্রেস। এই দেয়াল লেখনে হাত দেন তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, তৃণমূল কংগ্রেসের নেতা গুরুপদ দাস সহ আর অনেকে। এদিন তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য জানান, আপনারা এতক্ষণে সকলেই জেনেছেন, শুনে গিয়েছেন যে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করলেন 294টি বিধানসভার প্রার্থী তালিকা। আমাদের দুবরাজপুর বিধানসভার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। দুবরাজপুরে নরেশচন্দ্র বাউরির নাম ঘোষিত হয়েছে। আমরা নরেশচন্দ্র বাউরির নাম লিখিয়ে শুরু করলাম, প্রচার শুরু করে দিলাম। যেই মুহূর্তে আমরা খবর পেয়েছি, আমরা জানতে পেরেছি নরেশচন্দ্র বাউরির নাম, আমরা নরেশচন্দ্র বাউরির নাম দেওয়ালে লিখেছি এবং প্রচার শুরু করে দিয়েছি। ইতিমধ্যে আমরা এই মুহূর্তে আছি দুবরাজপুর 4 নম্বর ওয়ার্ডে। আমাদের সঙ্গে আছেন আমাদের পৌরপিতা পীযূষ পাণ্ডে সহ 4 নম্বরের আমার সকল স্তরের নেতৃত্ব। আমরা দুবরাজপুর শহরে এখন থেকেই আমরা নির্বাচনী প্রচার, যে মুহূর্তে নাম পেয়েছি, নাম পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই প্রার্থীকে নিয়ে প্রচার শুরু করলাম আমরা। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত সিউড়ি 2 নম্বর ব্লকের রাস্তার পাশে পড়েছিল প্রচুর হ্যান্ডবিল। এই হ্যান্ডবিলে লেখা ছিল, আমরা সাঁইথিয়াবাসী রূপা সাহাকে প্রার্থী চাই। প্রসঙ্গত, রূপা সাহা সাঁইথিয়া বিধানসভার সিউড়ি 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। শুধু তাই নয়, তিনি জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক তথা কাজল শেখের ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামী। অন্যদিকে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নীলাবতী সাহা। গোষ্ঠীকন্দল নাকি অন্য কারণে হ্যান্ডবিল ছড়ানো হয়েছে তা নিয়ে রাজনীতি তুঙ্গে। এই নিয়ে যা নামাঙ্কিত লিফলেট সেই রূপাশার বক্তব্য, এটা কোন রূপাশা তা স্পষ্ট নয়। তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সাঁইথিয়া বিধানসভার প্রার্থী নিয়ে আমাদের সমস্যা নেই। এটা ঠিক, সিউড়ি 2 নম্বর ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, অপর গোষ্ঠীর লিফলেট ছড়ালেও ছড়াতে পারে। এদিন তিনি আরও বলেন, অন্যদিকে সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুরুল ইসলাম জানিয়েছেন, এটা বিজেপির চক্রান্ত। ওরা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আছে ধরে নিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এদিন তিনি আরো জানান, সবার ছবি আছে, তাই তো? ভালো করে প্রশ্নটা করলে ভালো হয়। সবার ছবি আছে। ঘটনা হচ্ছে যে এই খবরটা প্রথম প্রচার হয় বিজেপির আইটি সেলের গ্রুপ থেকে, এবং এই আইটি সেলের গ্রুপ থেকেই সাংবাদিকদের হাতে প্রথম যায়। তারপর রাস্তায় পড়ে আছে না ড্রেনে পড়ে আছে সমস্ত পরের কথা। অর্থাৎ এটা খুব ক্লিয়ার যে বিজেপি এই নোংরামিটা করে কি বার্তা দিতে চাইছে জানি না। আমাদের এই সমস্ত বার্তা দিয়ে কোনো লাভ নেই। এখানে একজন মহিলার নাম করা হয়েছে রূপা সাহা, কোন রূপা সাহা তাও জানি না। নিচে আবার লেখা রয়েছে আমরা সাঁইথিয়াবাসী। সাঁইথিয়াবাসী মানে সাঁইথিয়া শহরবাসী না কি সাঁইথিয়া কোনবাসী আমি কিছু বুঝতে পারছি না। মানে একটা নোংরামো করার জন্য যেভাবে লিখতে হয় নোংরামো করার জন্য লিখেছে, স্পেসিফিক্যালি কিছু লেখা নেই এর মধ্যে। এই রূপা সাহাটা কোন রূপা সাহা তাও লেখা নেই। তারপরে সাঁইথিয়াবাসী বলতে সাঁইথিয়া শহরবাসী না কি, এটা কি তারও একটা ক্লিয়ার নেই। এটা অ্যাকচুয়ালি বিজেপির আইটি সেল থেকে প্রথম এটা প্রকাশ হয় এবং প্রকাশ হওয়ার পরে এটা প্রথম মিডিয়ার হাতে এদের থেকেই যায়। অতএব এটা বিজেপির একটা নোংরামো, এর থেকে বেশি বলার কিছু নেই।
তো বিজেপিকে এটা মনে রাখতে হবে, দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দলে ডিসিপ্লিন আছে। শিউরি 2 নম্বর ব্লক। আমি বলি এই দলে ডিসিপ্লিন আছে। এটা বিজেপি দল নয় যে প্রার্থী ঘোষণা হওয়ার পরে পরেই পার্টি অফিসে চেয়ার নিয়ে ভাঙচুর আরম্ভ হয়ে গেল, এই দল নয় এটা। এটার নাম তৃণমূল কংগ্রেস। এখানে কোনো ইনডিসিপ্লিনের কোনো জায়গা নেই, কোনো নোংরামো চলবে না। অতএব মনে করছি বিজেপি এরকম করে আমাদের বদনাম করবে, মানুষ এটা জেনে গেছে, এটা বিজেপির নোংরামো। বলো, কোথাও কি মনে হচ্ছে অনুব্রত এবং কাজল শেখ দুজনারই কেন মনে সুবিধা হতে যাবে, কেন মনে হতে যাবে এ কথা? সেই জায়গা থেকে বিজেপির মাটি শক্ত না হওয়ার জন্য তারা বিভেদ লাগাচ্ছে? বিজেপি বিভেদ লাগালে তৃণমূল কংগ্রেস বিভেদ লেগে যাবে? এত কাঁচা নাকি তৃণমূল কংগ্রেস দলটা? কি এইরকম দল নাকি যে বিজেপি একটা তার আইটি সেল দিয়ে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দেবে হ্যান্ডবিলের মাধ্যমে, তাই নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে হুড়োহুড়ি শুরু হবে? কখনোই না, অত কাঁচা দল তৃণমূল কংগ্রেস নয়। এবং তৃণমূল কংগ্রেসের এক একটা আমাদের ওয়ার্কার হচ্ছে খুব ডেডিকেটেড এবং তাদের যথেষ্ট নলেজ আছে এই নিয়ে। এগুলো ধরতে পারছে তো তারা সহজেই। এটা করেছে, নোংরামি করছে বিজেপি। তাদের লাভ কি হবে? বিজেপি কিছুই হবে না, বিজেপি জিরো। এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হলো না সাঁইথিয়া বিধানসভায়, হম, কি বলবেন? সেটা তাদের ব্যাপার, কেন হলো না না হলো জানি না। ওটা নিয়ে আমি কি বলবো, তাদের দলের ব্যাপার। এর আগেও দেখা গিয়েছে শিউরি 2 নম্বর ব্লক সাঁইথিয়া বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি লিড দেয় যে কোনো ক্ষেত্রে। হুম, এবছর কি হতে? ভালো লিড হবে, ব্যাপক লিড হবে, ব্যাপক লিড হবে শিউরি 2 থেকে, এবং ভালো লিড দেওয়া হবে। পাশাপাশি বিজেপির জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি জানান, এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ধরনের ঘটনা ঘটে। এদিন তিনি আরও জানান, দেখুন, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। যে কেষ্টমণ্ডল বলছে বা বিগত দিনেও বলেছে উন্নয়ন দাঁড়িয়ে আছে, খেলা হবে। সাঁইথিয়াতে ভীষণ খেলা হচ্ছে, তৃণমূল ভার্সেস তৃণমূল। আজকে পোস্টার পড়ে আছে পুরন্দপুরের রাস্তায় যে সাঁইথিয়ায় প্রার্থী রূপা সাহাকে চাই। তো আমি কেষ্টমণ্ডলকে বলবো, আগে আপনি নিজেদের মধ্যে খেলাটা করুন, তারপরে বিজেপিকে চমকাতে ধমকাতে আসবেন। রূপা সাহা দিদিকে বলবো যে আপনাকে প্রার্থী করবে না, ওরা নীলাবতীর ওপরেই কেষ্টমণ্ডলের ভরসা। যতই আপনি কাজলের লোক হন, কাজলকে কোনো জায়গাতেই দেবে না। কাজলকে শুধু একটা সিট দিয়ে দিয়েছে, বাস। কাজল আগামী দিনে গ্যারেজ হয়ে যাবে। তো সেই জন্য এসব করছেন, নিজেদের অন্তর্দ্বন্দ্ব বহিঃপ্রকাশ। স্বাভাবিকভাবে কেষ্টমণ্ডলকে বলবো ওসব চমকানির কথাবার্তা বলবেন না। আপনি জেল খাটা আসামি, জেল খেটে এসেছেন, আরও জেল খাটার জন্য প্রস্তুত থাকুন। এবং আপনাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব আগে নিজেরা ঠিক করুন, তারপরে বিজেপির দিকে আঙুল তুলবেন। কারণ এইবারের নির্বাচন আপনাদের বিসর্জন, একদম তৈরি হয়ে গেছে মানুষ। সিউড়ি থেকে পার্থদের রিপোর্ট, বীরভূম RCTV। ভারতীয় জনতা পার্টির সিউড়ি 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে বীরভূম জেলার রাজনগর ব্লকের তাঁতিপাড়া হাটতলা সুপার মার্কেটে আয়োজন করা হয়েছিল বুথ বিজয় অভিযান কর্মসূচির। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা ধনঞ্জয় দাস, শ্যামল গোস্বামী, অনুপ গড়াই, সঞ্জয় সেন, বংশীধর মালী, জয়ন্ত আচার্য সহ বিজেপির নেতাকর্মীরা। এই বুথ বিজয় অভিযান কর্মসূচি থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের আগামী বিধানসভা নির্বাচনের বিভিন্ন গাইডলাইন জানানো হয় এবং ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে কর্মীদের বুধবার 18 মার্চ থেকেই মাঠে ময়দানে পাড়ায় পাড়ায় উৎসাহ উদ্দীপনার সাথে জনসংযোগ বাড়ানোর ও ভারতীয় জনতা পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য আরও বেশি করে প্রচার করার আহ্বান জানানো হয়। স্বভাবত এদিনের এই বুথ অভিযান কর্মসূচি বিজেপি কর্মীদের মনে অনেকটাই উৎসাহ উদ্দীপনা বাড়িয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে নিয়ে যাওয়ার, সে কথা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এদিন তিনি বক্রেশ্বর শিব মন্দিরে পুজো দেন। 285 নম্বর সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বক্রেশ্বর শিব মন্দিরে পুজো দেন এবং মানুষের সাথে জনসংযোগ করে নির্বাচনী প্রচার সারেন। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সাথে
কয়েকশো বিজেপি কর্মী এই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিলেন। তাঁতিপাড়া থেকে সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। গতকাল বুধবার 18 মার্চ গভীর রাত্রে বীরভূম জেলার বোলপুর শহরের সোনারকেল্লা লজে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। লজ সূত্রে জানা যায়, সল্টলেক থেকে আসা এক ব্যক্তি ওই দিন একটি রুম ভাড়া নেন। ভোর প্রায় 3টে নাগাদ তিনি বাড়িতে জরুরি সমস্যার কথা বলে লজ থেকে বেরিয়ে যান। বিষয়টি সন্দেহজনক মনে হয় লজ কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেখানে দেখা যায় ওই ব্যক্তি লজের ক্যাশ বাক্সে হাত ঢুকে টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছেন। পরবর্তীতে ক্যাশ বাক্স পরীক্ষা করে প্রায় 1500 টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। ঘটনার পর লজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি নেয়। ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। কখন চুরি হয়েছে দেখলেন? অ্যাকচুয়ালি কাল চুরিটা হয়েছে রাত্রি 3টের সময়, সেটা আমরা বুঝতে পারলাম সকালে। তারপর সিসিটিভি চেক করে পুরো ব্যাপারটা আমাদের পরিষ্কার হয়ে গেছে যে ওই ব্যক্তিটাই নিয়েছে। কখন দেখলেন আমরা সকালে? 7টা গেট খোলার পর। কাকে সন্দেহ হচ্ছে? কে ছিল? সন্দেহ মানে একটা কাস্টমার কালকে সন্ধ্যা 5:30 নাগাদ অ্যাজ এ গেস্ট হিসাবে রুমে ঢুকেছে। উনি ব্যক্তিগত কারণ দেখিয়ে 3:24 টাইমে চেক আউট করে নেয়। সকালে উঠে আমরা দেখি ক্যাশ বাক্স ভাঙা। তারপর পুরো সিসিটিভি চালিয়ে বুঝতে পারি যে ওই গেস্টটাই তার ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে চলে গেছে। কত টাকা মতো নিয়েছে? ক্যাশ হিসাবে আপনার 1500 টাকা ছিল, সেটাই নিয়ে চলে গেছে। আর কি কিছু নিয়েছে? আর কিছু নিয়েছে বলতে সেটা খতিয়ে দেখতে হবে, এখন তো বোঝা যাচ্ছে না কিছু নিয়েছে নাকি। এবার পুরো হোটেল এবার খুঁজে দেখতে হবে কোথাও কিছু নিয়েছে নাকি। টিভি আছে, সেট আপ বক্স আছে, অনেক মূল্যবান জিনিস আছে হোটেলে, সেগুলো একটু চেক করে দেখতে হবে। এবার তিনি কি কাস্টমার হিসেবে এসেছেন? অ্যাজ এ কাস্টমার হিসেবে এসে কখন বেরিয়ে গেলেন তিনি? 3:24 ভোর। কি বলে বেরিয়ে গেছেন? ব্যক্তিগত কারণ দিকে বাড়িতে একটু অসুবিধা আছে, আমাকে যেতে হবে। পুলিশ কি এসেছিল? এখনও পুলিশকে খবর দেওয়া হয়নি, গিয়েছে এফআইআর করতে। আপনাদের কি বলবেন এখন? কি চাইছেন? চাইছে বলতে এই ঘটনাটা পুরো তদন্ত করা হোক। এখানে টাকাটা ফ্যাক্ট নয়, এ তো সিসি ক্যামেরা থাকার সত্ত্বেও সে যে চুরিটা করলো, এটা হয়তো বড় ঘটনা হতে পারে, কিংবা বোলপুরে অন্য হোটেলেও হতে পারে এই ঘটনাটা। এই জন্য চাইছি এরকম ঘটনার জন্য আর না ঘটে, এটাই চাইছি আমরা। রেজিস্টারে কি নামে ছিল? অমিত দাগা, বাড়ি? সল্টলেক। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর ব্লকের অন্তর্গত গোগরুল শাল নদীর ধারে জাতীয় সড়কের পাশে রক্ষাকালী মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে 7 থেকে 8,000 ভক্তের সমাগম হয় গতকাল বুধবার 18 মার্চ বাংলার 3রা চৈত্র 1432 সাল। এছাড়া পুজো হোম যজ্ঞের আয়োজন ছিল চোখে পড়ার মতো। সঙ্গে ছিল মহাপ্রসাদের আয়োজন। জাতীয় সড়কের ধারে ছোট্ট করে একটি মেলাও বসে, কিন্তু মেঘের অবস্থা খারাপ থাকার জন্য মেলার দোকানদারদের বাজার খুব মন্দা ছিল এবং ভক্তদের সঙ্গেও এবছর দেখা গেল বিধায়ক অনুপ কুমার সাহাকে। আকাশের অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায়, এত প্রসাদের আয়োজন দেখে উনিও খুব চিন্তিত হয়ে পড়েন। আকাশের অবস্থা দেখে উনি পরিবেশনের বালতি ধরতে বাধ্য হন বিধায়ক অনুপ কুমার সাহা। উনিও ভক্তদের প্রসাদ বিতরণের সঙ্গে হাতে হাত লাগিয়ে পরিবেশন করেন। এছাড়াও ভিড় এড়াতে পুলিশ প্রশাসনের নজরদারি ছিল কড়া পাকে। মন্দিরের সেবায়িত মনোজ চক্রবর্তী বলেন, মন্দিরকে আলোক সজ্জায় ও ফুল দিয়ে সাজিয়েছিল ভক্তরা। মায়ের কাজ মা নিজেই করিয়ে নেন। মনোজবাবু আরও বলেন, এই রাস্তায় প্রায় দিন দুর্ঘটনা ঘটত। এই পুজো এবং মৎস্য হওয়ার পর থেকে দুর্ঘটনা প্রায় বন্ধ হয়ে যায়। আজও পর্যন্ত দেখা যায় নিজের রাজ্যের গাড়ি ঘোড়া ও ভিন রাজ্যের গাড়ি ঘোড়া নিজে থেকেই দাঁড়িয়ে মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপর গাড়ি চালায়। এদিন বিধায়ক অনুপ কুমার সাহা জানান, কত বছর থেকে চলছে? অঙ্গাব্দ 1368 সাল থেকে চলছে। স্বর্গীয় আমার ঠাকুরদাদা রণাথ চক্রবর্তী এই মাকে প্রতিষ্ঠা করেন। স্বপ্নাদেশে মাকে পেয়েছিলেন। এখানে প্রচুর রক্তপাত হতো, অ্যাক্সিডেন্ট হতো, তাই মা স্বপ্নাদেশ দেয় আমার ঠাকুরদাদা স্বর্গীয় ভোলানাথ চক্রবর্তীকে। তখন উনি গ্রামস্থ লোকজনকে বলে এবং তাদের একটা মায়ের বেদি তৈরি করে। সেই বেদি থেকে আজও সেবা চলে আসছে। তখন অল্প সেবা হতো, এখন 6,000-7,000 লোক হচ্ছে। এই সেবা একমাত্র জনগণের দান, জনগণই এর দান করেন। এই জনগণের দানেই সেবা হয়। তবে আমি সবাইকে আহ্বান করছি আমার মায়ের মন্দিরে আসার জন্য এবং এই সেবা গ্রহণ করে ধন্য হন। আপনারা ভালো থাকুন। জয় মা তারা। আপনার নাম? আমার নাম মনোজ চক্রবর্তী। আপনি এই মন্দিরের পূজারী? আমি এই পুজোর এখন সেবাই এবং আমার কাকা সেবাই সনদ চক্রবর্তী। ধন্যবাদ।
ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।